প্রিয় ছাত্ররা, আমি সৈকত ঘোষ। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি আমার ইউটিউব চ্যানেলে আজকে যে ভিডিওটা বা প্রেজেন্টেশনটা দেব, সেটা যদি তোমাদের পছন্দ হয়, ভালো লাগে, তোমরা উপকৃত হও, তাহলে আমার চ্যানেলটা শেয়ার করো, লাইক দিও, পারলে সাবস্ক্রাইব করো। যাই হোক, এর আগে আমি জনন বা রিপ্রোডাকশনের ওপর দুটো প্রেজেন্টেশন দিয়েছিলাম। এটি আমার তৃতীয় প্রেজেন্টেশন এবং ক্লাস 10-এর সিলেবাস অনুযায়ী আজকের প্রেজেন্টেশনটা জননের ওপর আমার সর্বশেষ প্রেজেন্টেশন। আজকে যা প্রেজেন্টেশনটা আমি দেব তার টপিক হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট, অর্থাৎ সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। এই সপুষ্পক উদ্ভিদের যৌন জনন এই টপিকে যে বিষয়গুলো আমরা পড়ব বা জানব, সেগুলো হলো: 1 নম্বর, একটা আদর্শ ফুলের গঠনগত অংশ, অর্থাৎ একটা আদর্শ ফুল কী কী নিয়ে তৈরি হয়ে থাকে। তারপরে আমরা পড়ব পরাগযোগ এবং সর্বশেষে আমরা জানব নিষেক এবং নতুন উদ্ভিদ কিভাবে তৈরি হচ্ছে। তো প্রথমেই আমি একটা আদর্শ ফুলের কী কী অংশ রয়েছে বা একটা আদর্শ ফুল কী কী অংশ নিয়ে গঠিত, সে ব্যাপারে আমরা জানব। যে স্লাইডটা দেখা যাচ্ছে, সেই স্লাইডটা ভালো করে লক্ষ্য করলে তোমরা একটা ছবি পাবে বা চিত্র পাবে। সেই চিত্রে একটা আদর্শ ফুলের কী কী অংশ রয়েছে সেগুলো আলাদা আলাদা করে চিহ্নিত করা আছে। প্রথমেই বলে রাখি যে একটা আদর্শ ফুল 4টে স্তবক নিয়ে বা 4টে অংশ নিয়ে গঠিত হয়। বাইরের থেকে ভেতরের দিকে এই অংশগুলো হলো বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র। এখন বৃতিটা কি? বৃতি হচ্ছে ফুলের প্রথম স্তবক এবং সর্বাপেক্ষা বাইরের স্তবক। কুঁড়ি অবস্থায় ফুলের সর্বাপেক্ষা বাইরের স্তবকটি হলো বৃতি। এটি সবুজ রঙের হয় এবং এর যে প্রতিটা অংশ দেখা যায়, সেই প্রত্যেকটা অংশকে বলে বৃত্তাংশ। বৃতির কাজ কি না? বৃতির কাজ হলো যখন ফুলটা কুঁড়ি অবস্থায় থাকে, তখন ফুলের ভেতরের অংশ অর্থাৎ দলমণ্ডল, পুংকেশর চক্র, গর্ভকেশর চক্রকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। এরপরে আসছে ফুলের দ্বিতীয় স্তবক। ফুলের দ্বিতীয় স্তবকটি হলো দলমণ্ডল। এই দলমণ্ডল সাধারণত উজ্জ্বল বর্ণের হয়ে থাকে, অর্থাৎ রঙিন হয়ে থাকে। তবে কোনো কোনো উদ্ভিদের ক্ষেত্রে এটা বর্ণহীন বা সাদাও হয়ে থাকে। সাধারণত দলমণ্ডলটা উজ্জ্বল বর্ণেরই হয়ে থাকে। কাজ কি? দলমণ্ডলের কাজ হচ্ছে এই যে উজ্জ্বল বর্ণ, সেই উজ্জ্বল বর্ণের জন্য এরা কীট পতঙ্গকে আকৃষ্ট করে
এবং কীটপতঙ্গকে আকর্ষণের মাধ্যমে উদ্ভিদের পরাগযোগ ঘটাতে সাহায্য করে। এরপরে আসছে কি না, এরপরে আসছে পুংকেশর চক্র বা পুংস্তবক। পুংকেশর চক্র বা পুংস্তবকটা কি? এটা ফুলের পুংজনন অঙ্গ, অর্থাৎ এটা জনন অঙ্গ এবং এটা হচ্ছে একদম পুংজনন অঙ্গ। এই পুংকেশর চক্রে প্রতিটা অংশকে বলছে পুংকেশর, মানে অনেকগুলো পুংকেশর মিলিত হয়ে একটা পুংকেশর চক্র তৈরি হয়। পুংকেশর, এক একটা পুংকেশর কি নিয়ে তৈরি হয় না, পুংকেশরে দুটো অংশ থাকছে, একটা হচ্ছে পুংদণ্ড আর একটা হচ্ছে পরাগধানী। পুংদণ্ড এবং পরাগধানী বা পরাগথলি। এই পরাগধানী বা পরাগথলির মধ্যেই হলুদ রঙের পরাগ রেণু থাকে। এরপরে আসছে কি, এরপরে আসছে গর্ভকেশর চক্র বা স্ত্রী স্তবক। গর্ভকেশর চক্র বা স্ত্রী স্তবক হচ্ছে ফুলের চতুর্থ স্তবক বা সর্বশেষ স্তবক এবং এটা হচ্ছে স্ত্রী জনন অঙ্গ। এই স্ত্রী জননাঙ্গ বা গর্ভকেশর চক্রের প্রতিটা অংশকে বলছে কি গর্ভকেশর। এক একটা গর্ভকেশরে তিনটে অংশ থাকে। মধ্যিখানের নলাকার অংশটাকে বলছে গর্ভদণ্ড, নিচের গোলাকার স্ফীত অংশটাকে বলছে গর্ভাশয় বা গর্ভাশয় বা ডিম্বাশয়, আর উপরের দিকে থাকছে কি না গর্ভমুণ্ড। এই গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং গর্ভাশয় বা ডিম্বাশয়, এই তিনটে অংশ নিয়ে এক একটা গর্ভকেশর গঠিত হচ্ছে। এই যে ডিম্বাশয়, এই ডিম্বাশয়ের মধ্যে অসংখ্য ডিম্বক থাকে। প্রতিটা ডিম্বকের মধ্যে থাকছে কি ডিম্বাণু। এই নিয়ে একটা কি হচ্ছে, তাহলে বৃতি, দলমণ্ডল, পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র, এই চারটে স্তবক নিয়ে একটা আদর্শ ফুল গঠিত হচ্ছে। এই আদর্শ ফুল গঠিত হওয়ার পর এবার আমরা জানবো, আদর্শ ফুল ব্যাপারে আমরা জানলাম, এবার আমরা জানবো কি না পরাগযোগ কিভাবে হচ্ছে, কাকে পরাগযোগ বলছে, পরাগযোগ কত রকমের আছে, কী তার সুবিধা কী তার অসুবিধা, এইগুলোর ব্যাপারে আমরা জানব। প্রথমে আমরা জানবো কি না পরাগযোগ কাকে বলে। আমরা জানলাম পরাগধানী কি জানলাম, পরাগ রেণু কোথায় থাকে জানলাম, গর্ভমুণ্ড কি জানলাম, ডিম্বাণু কি জানলাম, কোথায় থাকে জানলাম। তাহলে এবারে আমরা জানবো কি না পরাগযোগ কাকে বলে। পরাগযোগ হচ্ছে কি না কোনো ফুলের পরাগধানী থেকে পরাগ রেণু একই ফুলের বা একই গাছের অন্য ফুলে বা একই প্রজাতির অন্য গাছের ফুলের গর্ভমুণ্ডের যে স্থানান্তর ঘটছে তাকেই বলছে কি না পরাগযোগ। মানে কি না কোনো একটা গাছের ফুলে পরাগ রেণু সেই গাছেরই অন্য ফুলের গর্ভমুণ্ডে বা ওই প্রজাতির অন্য কোনো একটা গাছের ফুলের গর্ভমুণ্ডে যখন স্থানান্তরিত হচ্ছে তখন সেই ঘটনাটাকেই বলছে কি না পরাগযোগ। এখন এই পরাগযোগ দুভাবে হতে পারে, একটাকে আমরা বলবো স্বপরাগযোগ আর একটাকে বলবো আমরা ইতর পরাগযোগ। স থেকে আমরা বুঝতে পারছি এক, স মানে কি এক, ইতর মানে কি না ইতর মানে হচ্ছে ভিন্ন। তা স্বপরাগযোগ আমরা কাকে বলবো না যখন কোনো ফুলের পরাগ রেণু সেই ফুলের বা সেই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডের ওপর পড়ে তখন তাকে আমরা বলছি পরাগযোগ বা স্বপরাগযোগ। এই স্বপরাগযোগ কাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে? স্বপরাগযোগ দেখা যাচ্ছে উভলিঙ্গ ফুলের ক্ষেত্রে। উভলিঙ্গ ফুল কাকে বলছে না যে ফুলে
পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র দুটোই উপস্থিত থাকে, তাকেই বলছে উভলিঙ্গ ফুল। তো এই উভলিঙ্গ ফুলের ক্ষেত্রেই কি না স্বপরাগযোগ দেখা যাচ্ছে। উদাহরণ কি না, উদাহরণ যেমন হচ্ছে শিম, টমেটো, সন্ধ্যা মালতী, এগুলো হলো কি না সব উভলিঙ্গ ফুল এবং এদের মধ্যেই কি না স্বপরাগযোগ দেখা যায়। তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি স্বপরাগযোগের সংজ্ঞাটা। যখন কোনো ফুলের পরাগরেণু সেই ফুলে, মানে ধরো সাপোজ ধরো আম গাছ, আম গাছের একটা ফুল পরাগরেণু যদি আম গাছেরই অন্য কোনো ফুলে, সেই আম গাছেরই অন্য কোনো ফুলের গর্ভমুণ্ডে বা সেই ফুলেরই গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, তখন তাকে কিন্তু আমরা বলবো স্বপরাগযোগ। ঠিক আছে, এবার আমরা জানবো কি না ইতর পরাগযোগ। মানে আমি আগেই বললাম ইতর মানে হচ্ছে ভিন্ন, তার মানে এখানে কিন্তু এক গাছের ফুলে পরাগযোগটা ঘটবে না। কাকে বলবো আমরা ইতর পরাগযোগ না, যখন কোনো ফুলের পরাগরেণু একই প্রজাতির অন্য গাছের ফুলের গর্ভমুণ্ডে পড়ে, তখন তাকে ইতর পরাগযোগ বলে। এই ইতর পরাগযোগ কাদের দেখা যায়? একলিঙ্গ ফুলের ক্ষেত্রে ইতর পরাগযোগ দেখা যায়। একলিঙ্গ ফুলটা কাকে বলছে না, যে সমস্ত উদ্ভিদের ফুলে যে কোনো একটা হয় পুংস্তবক বা স্ত্রীস্তবক, যে কোনো একটা উপস্থিত থাকে, তাদের ক্ষেত্রে আমরা তাকে বলবো আমরা কি একলিঙ্গ ফুল। যেমন কি, যেমন হচ্ছে লাউ, পেঁপে, তাল, এদের ক্ষেত্রে আমরা কিন্তু দেখব ইতর পরাগযোগ। মানে কি, একটা সোজা কথায় যদি আমরা বলি যে কোনো একটা গাছের ফুলের পরাগরেণু সেই প্রজাতিরই অন্য কোনো গাছের ফুলের গর্ভমুণ্ডে গিয়ে স্থানান্তরিত হয়, তখন তাকে আমরা বলবো ইতর পরাগযোগ। মানে এখানে কিন্তু দুটো ভিন্ন গাছের উপস্থিতি রয়েছে, কিন্তু দুটো ভিন্ন গাছ কিন্তু ভিন্ন প্রজাতির না, একই প্রজাতি। ঠিক আছে, আলাদা প্রজাতির না, একই প্রজাতির দুটো ভিন্ন গাছের মধ্যে পরাগযোগ ঘটলে তখন তাকে আমরা বলবো ইতর পরাগযোগ। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা আসবো ইতর পরাগযোগ এর কি কি প্রকারভেদ আছে, মানে কত রকমের ইতর পরাগযোগ হতে পারে। ইতর পরাগযোগ প্রধানত 4 রকমের হয়ে থাকে। এই 4 রকম ইতর পরাগযোগ কিসের ওপর ভিত্তি করে আমরা এই 4 রকমের ইতর পরাগযোগ পাচ্ছি না, এই ইতর পরাগযোগ পরাগরেণুটা যে বাহকের মাধ্যমে পরাগধানী থেকে বা পুংকেশর থেকে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হচ্ছে, সেই বাহকের দ্বারা আমরা কি করছি না ইতর পরাগযোগের প্রকারভেদ করছি। প্রধানত 4 রকমের ইতর পরাগযোগ দেখতে পাওয়া যাচ্ছে। 1 নম্বর বায়ু পরাগী, 2 নম্বর জল পরাগী, 3 নম্বর পক্ষী পরাগী এবং 4 নম্বর পতঙ্গ পরাগী। প্রথমে আসবো কি না বায়ু পরাগী। বায়ু পরাগী নাম থেকেই আমরা বুঝতে পারছি না, এর ক্ষেত্রে বাহক হচ্ছে বায়ু, মানে পরাগরেণু বায়ুর মাধ্যমে বাহিত হয়ে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়। বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য কি? এই ফুলগুলো সাধারণত কি হয়, ক্ষুদ্র হয়, বর্ণহীন হয়, গন্ধহীন হয় এবং পরাগরেণুটা হালকা হয়। কারণ হালকা যদি না হয় তাহলে কি হবে, বায়ুতে এরা এক স্থান থেকে অন্য স্থানে ভেসে যেতে পারবে না।
ঠিক আছে, যাতে সহজে বাতাসে ভেসে যেতে পারে তার জন্য এদের পরাগরেণুটা কীরকম হচ্ছে না হালকা হচ্ছে। পরাগধানী লম্বা এবং সেটা দলমণ্ডলের বাইরে অবস্থান করে। ঠিক আছে, যাতে কি হয় না হাওয়া দিলে সহজেই পরাগধানী থেকে পরাগরেণুটা বেরিয়ে এসে যখন বেরিয়ে যাচ্ছে তখন যাতে বাতাসে উড়ে অন্য জায়গায় চলে যেতে পারে। এখন যদি ওরা দলমণ্ডলের ভেতরে থাকে তাহলে হাওয়া দিলে বা সেটা যখন ফাটবে তখন সেটা সেই ফুলের মধ্যেই পড়বে, দূরের দিকে ছড়িয়ে যেতে পারবে না। তার জন্য কি হচ্ছে না এদের পুংকেশরটা কী হচ্ছে বা পুংকেশর যে পরাগধানীটা থাকছে সেই পরাগধানীটা দলমণ্ডলের বাইরে থাকছে। উদাহরণ কি না, যেমন ধান, গম, জোয়ার এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে বায়ু পরাগী ইতর পরাগযোগ দেখা যায়। এরপরে আসছি কি আমরা জল পরাগী। নাম থেকেই আমরা বুঝতে পারছি এক্ষেত্রে বাহক হচ্ছে জল। এবং এই জল পরাগী ফুলের বৈশিষ্ট্য কি, ফুলগুলো ক্ষুদ্র হবে, বর্ণহীন হবে, গন্ধহীন হবে, পরাগরেণু হালকা হবে, যাতে সহজেই পরাগরেণুটা জলে ভেসে বেড়াতে পারে। উদাহরণ কি না, উদাহরণ হচ্ছে পাতা ঝাঁঝি, পাতা ঝাঁঝি, পাতা শ্যাওলা, এগুলো হচ্ছে কি না জল পরাগী ফুলের উদাহরণ। 3 নম্বর আসছে কি না পক্ষী পরাগী, অর্থাৎ কি না এক্ষেত্রে বাহক হচ্ছে কি না পক্ষী বা পাখি। এদের ক্ষেত্রে কি হবে না ফুলগুলো বড় হবে এবং উজ্জ্বল বর্ণের হবে। বড় এবং উজ্জ্বল বর্ণের হওয়ায় এরা কি করবে না উজ্জ্বল বর্ণ হওয়ার জন্য এরা পাখিদের আকৃষ্ট করবে। যেহেতু ফুলগুলো বড় সেই জন্য কি করবে এবং উজ্জ্বল বর্ণের, তারা কি করবে না এরা পাখিদের আকৃষ্ট করবে। আর কি হবে, ফুলে একটা মকরন্দ থাকবে। ফুলে পরাগধানীগুলো পাখির খাদ্য হিসাবে ব্যবহৃত হবে। কাদের ক্ষেত্রে দেখা যাবে, যেমন পলাশ, শিমুল এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে এরা হচ্ছে কি না এরা হচ্ছে পক্ষী পরাগী। এরপর আসছি আমরা কি না পতঙ্গ পরাগী। পতঙ্গ পরাগীর ক্ষেত্রেও কী হবে না ফুলগুলো বড় হবে, উজ্জ্বল বর্ণের হবে, গন্ধযুক্ত হবে এবং মিষ্টি রসযুক্ত হবে। এই উজ্জ্বল বর্ণ, মিষ্টি গন্ধ, রস এগুলো কি করে না পতঙ্গদের আকৃষ্ট করে। ফলে পতঙ্গরা যখন এগুলো খেতে ফুলের গাছে ফুলে আসবে তখন কি হবে না এদের শরীরে পরাগরেণু লেগে যাবে এবং তারা যখন গিয়ে ওই গাছ ওই প্রজাতির অন্য গাছে গিয়ে বসবে তখন কি হবে পরাগরেণুটা সেই গাছের গর্ভমুণ্ডে গিয়ে স্থানান্তরিত হয়ে যাবে এবং কি হবে নিষেক হবে। কাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, যেমন আম, সূর্যমুখী এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে না এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে আমরা পতঙ্গের মাধ্যমে, পতঙ্গ বাহকের মাধ্যমে আমরা পরাগযোগ দেখতে পাচ্ছি। ঠিক আছে, এরপরে আমরা আসবো কি না ইতর পরাগযোগের সুবিধা এবং অসুবিধা কী কী। ইতর পরাগযোগের সুবিধা যেমন আছে আবার কিছু অসুবিধাও আছে। প্রথমে সুবিধাগুলো কি জানি। ইতর পরাগযোগের ফলে কি হচ্ছে না নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি হয়। যেহেতু একই প্রজাতির দুটো আলাদা গাছ তাই তাদের বৈশিষ্ট্যে কিছু পার্থক্য থাকবে। এখন দুটো ভিন্ন বৈশিষ্ট্যের গাছের মধ্যে যখন পরাগযোগ হবে তখন কী হবে একটা নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ তৈরি হবে। ফলে ইতর পরাগযোগের ফলে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি হয়। অপত্য যে উদ্ভিদগুলো সেগুলো সবল হওয়ার জন্য এরা প্রতিকূল পরিবেশের সঙ্গে সহজে খাপ খাইয়ে নিতে পারে। যেহেতু নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব হয় তাই জন্য এরা কি না প্রতিকূল পরিবেশে সহজে খাপ খাইয়ে নিতে পারে। উন্নত মানের ফল এবং বীজ উৎপন্ন হয়।
এবং এই সমস্ত উদ্ভিদগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বৃদ্ধি পায়। এগুলো গেল কি না ইতর পরাগযোগের সুবিধা, কয়েকটি সুবিধা। শুধু সুবিধা না, ইতর পরাগযোগে কিন্তু কিছু অসুবিধাও আছে। অসুবিধাটা কি না, ইতর পরাগযোগে যেহেতু বাহকের ওপর নির্ভরশীল, তাই ইতর পরাগযোগ কিন্তু অনেক সময় অনিশ্চিত হয়ে পড়ে। কারণ বাহক যদি উপস্থিত না থাকে বা বাহকের যদি উপলব্ধতা না থাকে, তখন কিন্তু ইতর পরাগযোগ হবে না। আর যেহেতু বাহকের ওপর নির্ভরশীল, তার জন্য অধিক সংখ্যক পরাগরেণু কিন্তু অপচয় ইতর পরাগযোগের ফলে ঘটে থাকে। যেহেতু ইতর পরাগযোগ কী হচ্ছে, বিভিন্ন প্রজাতির ফুলের মধ্যে পরাগযোগের ফলে প্রজাতির কিন্তু বিশুদ্ধতা নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, ইতর পরাগযোগের ফলে কিন্তু প্রজাতির বিশুদ্ধতা নষ্ট হয়ে যাচ্ছে। এরপরে আমরা আসবো কি না স্বপরাগযোগের সুবিধা ও অসুবিধা। ইতর পরাগযোগের যেমন সুবিধা আছে অসুবিধা আছে, সেরকম স্বপরাগযোগেরও কিছু সুবিধা এবং অসুবিধা আছে। প্রথমে স্বপরাগযোগের সুবিধা কি না, স্বপরাগযোগে কিন্তু কোনো বাহকের প্রয়োজন হয় না। বাহকের প্রয়োজন না হওয়ায় পরাগরেণুর অপচয় কম হয় এবং একই প্রজাতির ফুলের মধ্যে পরাগযোগ ঘটার জন্য কী হচ্ছে না, প্রজাতির বৈশিষ্ট্যটা রক্ষা পাচ্ছে, প্রজাতির মধ্যে জনিত্রী বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে। অর্থাৎ কি না, যে গাছের স্বপরাগযোগ ঘটছে সেই গাছটা যদি উন্নত প্রজাতির হয়, তাহলে তার থেকে যে নতুন গাছটা তৈরি হবে সেটাও কিন্তু উন্নত প্রজাতিরই হবে। অসুবিধা কি না, নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ উৎপন্ন হচ্ছে না। নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ উৎপন্ন না হওয়ায় এরা দুর্বল প্রকৃতির হচ্ছে এবং প্রতিকূল পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারছে না এবং এদের অভিযোজন ক্ষমতা কিন্তু কম হচ্ছে। আর কি হচ্ছে, অনুন্নত মানের ফল এবং বীজ উৎপন্ন হয় এবং সহজেই এই সমস্ত উদ্ভিদগুলো জীবাণুর দ্বারা আক্রান্ত হয়। ঠিক আছে, এইগুলো গেল স্বপরাগযোগের সুবিধা এবং অসুবিধা। এই ইতর পরাগযোগের সুবিধা অসুবিধা এবং স্বপরাগযোগের সুবিধা অসুবিধা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 3 নম্বরের প্রশ্নের আসতে পারে। এবার আমরা জানব নিষেক এবং নিষেকের মাধ্যমে কিভাবে নতুন উদ্ভিদ তৈরি হচ্ছে। নিষেক ঘটতে গেলে একটা পুংজনন কোষ এবং একটা স্ত্রী জনন কোষের প্রয়োজন। নিষেকটা কাকে বলছে না, একটা এই পুংজনন কোষ এবং একটা স্ত্রী জনন কোষ, এই দুটোর মিলনকেই বলছে নিষেক বা গর্ভাধান, এবং ইংরেজিতে কি বলছে ফার্টিলাইজেশন। এখন এই নিষেকটা কিভাবে হচ্ছে, নিষেকটা পরপর কতগুলো ঘটনা ধাপে ধাপে ঘটার মাধ্যমে এই নিষেকটা ঘটছে। কি হচ্ছে, প্রথমে না পরাগধানীর ভেতরে যখন পরাগ রেণু পরিণত হয়ে যাচ্ছে, তখন সেই পরাগধানী থেকে পরাগ রেণু বেরিয়ে এসে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হচ্ছে। গর্ভমুণ্ডে থেকে সেই সময় একটা রস নির্গত হয়, সেই রসটা পরাগরেণু শোষণ করে। শোষণ করার ফলে পরাগরেণুটা স্ফীত হয়ে যায় এবং পরাগরেণুর যে অন্তঃস্তকটা থাকে, সেই অন্তঃস্তকটা পরাগরেণুর যে রন্ধ্র, সেই পরাগরেণুরন্ধ্রের মধ্য দিয়ে নির্গত হয়ে নলের আকারে বেরিয়ে আসে। এই নলটাকে বলছে কি না পরাগনালী। এরপরে এই পরাগনালীটা কি করে, গর্ভদণ্ডের মধ্যে দিয়ে বিস্তৃত হয়ে গিয়ে ফুলের ডিম্বকের মধ্যে প্রবেশ করে। ডান দিকে যে ছবিটা রয়েছে সেই ছবিটাতে দেখো, আমি ওপরে কি করেছি, কতগুলো পরাগরেণু এঁকেছি। তার মধ্যে মাঝের যে পরাগরেণুটা, সেই পরাগরেণুর মধ্যে দিয়ে একটা পরাগ নালী বেরিয়েছে, সেই পরাগ নালীটা বেরিয়ে এরপর ডিম্বকের মধ্যে প্রবেশ করেছে। সেই ডিম্বকের মধ্যে প্রবেশ করার পর
পরবর্তী যে ঘটনাগুলো ঘটেছে সেটা আমি পরের স্লাইডে বলবো। কী কী ঘটেছে তা আমি তোমাদের একবার বলে দিচ্ছি। পরাগনালীর ভেতরে দুটো পুংজনন কোষ তৈরি হয়েছে। সেই পুংজনন কোষের একটা কী করেছে না ডিম্বকের ভেতরে যে ডিম্বাণু তৈরি হয়েছিল সেটাকে নিষিক্ত করেছে। এবার আমি পরের স্লাইডে যাচ্ছি। পরের স্লাইডে কি আছে? পরের স্লাইডে আমি বলছি যে এই যে পরাগরেণু, সেই পরাগরেণুর যে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসটা পরাগ নালীর ভিতর এসে দুটো পুংজনন কোষ তৈরি করে। আর এই সময় কি হয়, ডিম্বকের মধ্যে 8খানা নিউক্লিয়াসের সৃষ্টি হয়। ডিম্বকের মধ্যে যে নিউক্লিয়াসটা থাকে সেই নিউক্লিয়াস বিভাজিত হয়ে 8টা নিউক্লিয়াস তৈরি করে। এর মধ্যে ওপরের দিকে 3টি নিউক্লিয়াস থাকে। আগের স্লাইডে যে ছবিটা ছিল সেই ছবিটা যদি তোমরা ভালো করে দেখতে তাহলেই সেখানে পরিষ্কার কিন্তু ছিল যে উপরের দিকে 3টে নিউক্লিয়াসযুক্ত কোষ ছিল। এর মধ্যে 2টো হচ্ছে সহকারী কোষ এবং একটা হচ্ছে ডিম্বাণু। আরও 3টে কোষ, আরও 3টে নিউক্লিয়াস নিচের দিকে অবস্থান করছে। সেই নিচের দিকে অবস্থানকারী নিউক্লিয়াসগুলোকে কি বলছে? প্রতিপাদ কোষ সমষ্টি। তাহলে তৈরি হয়েছিল মোট 8টা নিউক্লিয়াস। আমরা পেলাম কি 6টা নিউক্লিয়াসের হিসেব পেলাম। আরও কি রয়েছে না 2টো নিউক্লিয়াস রয়েছে। এই 2টো নিউক্লিয়াস পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে তৈরি করছে কি নির্ণিত নিউক্লিয়াস। এইখানে আমরা ডিম্বাণুর এই ডিম্বকের মধ্যে যে নিউক্লিয়াসগুলো পেলাম তার প্রত্যেকটাই কিন্তু ক্রোমোজোম সংখ্যা হচ্ছে n। একমাত্র নির্ণিত নিউক্লিয়াস যেটা তৈরি হলো সেই নির্ণিত নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে কিন্তু 2n। এর ওপর ভিত্তি করে কিন্তু অনেক সময় সপুষ্পক উদ্ভিদের যৌন জননের উপর কিছু অঙ্ক 1 নম্বরে 2 নম্বরে কিন্তু আসে। সেই অঙ্ক করতে গেলে কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে, কোনটা ক্রোমোজোম সংখ্যা n, কোনটা 2n, সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এরপর আসছি কি, এরপরে কি ঘটনা ঘটছে না, এরপরে পুংজনন কোষ দুটো ডিম্বকের ভ্রূণস্থলিতে এসে একটি ডিম্বাণুকে নিষিক্ত করছে। আর অপর যে পুংজনন কোষটা ছিল সেটা কি করছে না, সেটা হয় বিনষ্ট হয়ে যাচ্ছে। আর শস্যল উদ্ভিদ যদি হয় তাহলে শস্যল উদ্ভিদের ক্ষেত্রে নির্ণিত নিউক্লিয়াসকে অর্থাৎ 2n, নির্ণিত নিউক্লিয়াস অর্থাৎ 2n নিষিক্ত করে শস্য গঠন করছে। যে পুংজনন কোষটা ডিম্বাণুকে নিষিক্ত করছে সেই ডিম্বাণুকে নিষিক্ত করার পর সেটা তৈরি করছে কি না 2n যুক্ত জাইগোট। আর যদি নির্ণিত নিউক্লিয়াসকে নিষিক্ত করে তখন সেটা তৈরি করছে কি না 3n যুক্ত শস্য। এই শস্য কিন্তু কেবলমাত্র শস্যল উদ্ভিদের ক্ষেত্রেই তৈরি হয়। এরপরে কি হয় না, এরপরে যে জাইগোটটা তৈরি হলো সেই জাইগোটটা বারবার বিভাজিত হয়ে ডিম্বকের মধ্যে ভ্রূণ গঠন করে। সেই ভ্রূণ কি হয় না, এরপর সেই ভ্রূণ ডিম্বকটা এই নিষেকের পরে ডিম্বকটা বীজে পরিণত হয়ে যায় আর ডিম্বাশয়টা পরিণত হয় ফলে। ডিম্বকটা যে বীজে পরিণত হচ্ছে সেই বীজের মধ্যে ভ্রূণ অবস্থান করছে। সেই ভ্রূণ যখন বীজের অঙ্কুরোদ্গম হচ্ছে সেটা বাইরে বেরিয়ে এসে কী করছে, নতুন উদ্ভিদ সৃষ্টি করছে। এইভাবে কি হচ্ছে না, এইভাবেই নিষেকের মাধ্যমে একটা নতুন উদ্ভিদ তৈরি হচ্ছে। এখান থেকে আমরা আর একটা জিনিস জানবো, সেটা হচ্ছে কি না দ্বিনিষেক। আমরা নিষেক জানলাম, নিষেকটা কি না, নিষেকটা হচ্ছে একটা পুংজনন কোষ যখন স্ত্রীজনন কোষকে নিষিক্ত করছে তখনই আমরা সেটাকে বলছি নিষেক। অর্থাৎ কি না, অর্থাৎ পরাগরেণুর যে পুংজনন কোষ সেটা যখন ডিম্বাণুকে নিষিক্ত করছে তখনই তাকে আমরা বলছি নিষেক। তাহলে দ্বিনিষেকটা কি, আমরা কি দ্বিনিষেক কথাটার মানেটা কি না, দ্বিনিষেক মানে কি না দুবার নিষেক হচ্ছে। কখন হচ্ছে দুবার নিষেক না, যখন শস্যল উদ্ভিদের ক্ষেত্রে পরাগনালীতে আমরা কি জেনেছি না 2টো পুংজনন কোষ তৈরি হয়। এই শস্যল উদ্ভিদের
ক্ষেত্রে পরাগনালীতে যে দুটো পুংজননকোষ তৈরি হচ্ছে, তার একটা ডিম্বাণুকে নিষিক্ত করে জাইগোট তৈরি করছে, আর একটা নির্ণীত নিউক্লিয়াসকে নিষিক্ত করে কী তৈরি করছে, শস্য তৈরি করছে। যেহেতু দুবার নিষেক ঘটছে, তাই জন্য এটাকে কি বলছে না, তাই জন্য এটাকে বলছে দ্বিনিষেক। ঠিক আছে, এরপরে আমি কিছু যে চ্যাপ্টারটা ওপর প্রেজেন্টেশন দিলাম, এর ওপর কিছু কোশ্চেন দিয়েছি। এই কোশ্চেনগুলো কিন্তু হোমওয়ার্ক হিসাবে তোমরা প্র্যাকটিস করবে, এবং স্কুল যখন খুলবে তখন কিন্তু আমি এই হোমওয়ার্কগুলো সব চেক করব। ঠিক আছে, তাই প্রেজেন্টেশনটা বানাতে যথেষ্ট সময় এবং এফোর্ট আমাকে দিতে হয়েছে। তাই আশা করব তোমরাও পুরো ভিডিওটা দেখবে, দেখার সঙ্গে হোমওয়ার্কটা দেখার পর হোমওয়ার্কগুলো কমপ্লিট করবে, এবং যদি কোনো অসুবিধা হয় তাহলে নিশ্চয়ই হোয়াটসঅ্যাপে জানাবে। আর যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে আমি আবার বলছি, ভিডিওটা শেয়ার করবে, লাইক দেবে। ধন্যবাদ। এই বলে আমি আজকে আমার সপুষ্পক উদ্ভিদের যৌন জননের উপর যে প্রেজেন্টেশন সেটা শেষ